কথায় আমার সময় কেমন ছিল শোনো বলি, আমার চোখে দেখবে ফিরে হারিয়ে যাওয়া স্মৃতির গলি। আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়। সারা পথে ক্লান্তি আমার, সারা দিনে তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এই আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলি, ও মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। তখন একদিন আচানক বানাচ্ছেন মৃণাল সেন, কিন্তু পড়েছেন মহা ফাপড়ে। ওমো চরিত্রের জন্য উপযুক্ত অভিনেতা পাচ্ছেন না। হাজির হলেন বোম্বাইতে। সৌভাগ্যক্রমে পেয়েও গেলেন তার ওমো। আমরা যে গুলজারের ইউনিট, এটা একটা লিনিয়েজ। আমরা খুব প্রাউড ফিল করি যে বিমল রয়, মুকুল দত্ত, দেবু সেন, ঋষিকেশ মুখার্জি, বাসু চ্যাটার্জি, বাসু ভট্টাচার্য, গুলজার, তারপরে এন চন্দ্রা, তারপরে মেরাজ, তারপরে আমি। তো আমার একটা লিনিয়েজ, এবং এই হিসেবে আমাদের ফ্যামিলির মতন ছিল। মানে আমি যখন খুশি বাসু চ্যাটার্জির ওখানে চলে যেতাম, বাসু ভট্টাচার্য, বাসুদার কাছে খাওয়া দাওয়া, ওই সময় গেলাম, ওই সময় খাওয়া দাওয়া। তো একটা দুপুরে আমি খুব বৃষ্টি পড়ছে এবং আমরা পকোড়া খাচ্ছি, চা পকোড়া। তো এমন সময় হন্তদন্ত হয়ে চাকরটা এসে বলে, কলকাতা সে কই বাবু আয়া মৃণাল দা করকে, মৃণাল সেন বল রা, মৃণাল বলে। তো ও তো উচ্চারণ করতে পারে মারাঠি। আর বাসুদা না হন্তদন্ত হয়ে বলে, মৃণাল দা এসছে। আর ততক্ষণে ঝোড়ো খাওয়ার মতন একদম, মানে ঝাঁকড়া চুল, সাদা পাঞ্জাবি। আরে বাসু, তোমরা আমাকে কোনো হেল্প করো না, এই হচ্ছে বাঙালিদের স্বভাব যে আমি এখানে একটা হিন্দি ছবি করব আর তোমরা এখানে জাঁকিয়ে বসে আছো, কিন্তু একবারও আমার দিকে তাকাচ্ছ না যে মৃণালদা এখানে এসছে। মানে মৃণালদা বলো কি ব্যাপার, কি করবো? আমি তো প্রথম তোমাকে শুনছি যে তুমি হিন্দি ছবি করছো। আরে আমি রমাপদ চৌধুরীর বীজ অবলম্বনে একটা ছবি করছি, সব ঠিক হয়ে গেছে। তো কিন্তু আমি শাবানাকে হ্যাঁ করে দিয়েছি ডেট, কিন্তু ওমু পাচ্ছি না। ওমু হচ্ছে মেন। তো বলে কিরম বয়স? এই 22-23 বছর বয়স, আর কিরম বয়স হবে একটা ইয়াং ছেলে? তো বলে এই তো বসে আছে সামনে। আমার দিকে তাকিয়ে বলে, হোয়াট ইজ ইউর নেম? কী নাম, কে নাম? এরকম করে তাহলে অর্জুন চক্রবর্তী। বাঙালি চলবে না, ওদের হিন্দি প্রচণ্ড বাজে হয় উচ্চারণ। আমি হিন্দি ছবি করছি, আমি বাংলা ছবি করছি নাকি? ও তো ফর্চুনেটলি আমার কাছে VCR ছিল অঙ্কুশের, আমি ওটা দিয়ে দিই। দাদা আপনি কলকাতায় গিয়ে দেখবেন, দেখে যদি পছন্দ হয়। 3 দিনের মাথায় বাসু ভট্টাচার্যকে ফোন, যে ছেলেটাকে পাঠিয়ে দাও। এই হচ্ছে আমার। তো গেছি, প্রিয়া সিনেমার উল্টো দিকে, পেছন দিকে থাকতেন আমার 15 রোড। আমি চলে গেছি। এবারে তুমি পাজামা পরো? তাই বললাম না, আমি তখন লুঙ্গি পরতাম, আমাদের বাড়িতে সবাই লুঙ্গি পরতাম। তাই লুঙ্গি বলে, লুঙ্গি চলবে না, লুঙ্গি পরলে মনে হয় ইউ আর ইজিলি অ্যাভেলেবেল। সেই হচ্ছে মৃণালদা, কি বলবো। তো পাজামা আবার করে চায়ের জলে সেটাকে চুবিয়ে, সেটাকে পুরনো করে, ওইসব করে। মৃণালদার পরে মৃণালদার জবাব নেই। খুব মানে সৎ এবং ভালো লোক ছিলেন। সততা এত ভালো লোক ছিলেন। একদিন আচানকের পর আর মুম্বাইতে ফিরে যাননি তিনি। সিদ্ধান্ত নিলেন বাংলা ছবিতেই কাজ করবেন এবার। তবে শুরুর পথটা খুব সহজ ছিল না। অঙ্কুশ তখন শেষ হয়ে গেছে এবং হিট করেছে। আমাকে
অঞ্জন কি না দিলীপ বলে একজন, সে আমাকে এখানে কলকাতায় এসেছি ছুটিতে, তো আমার সঙ্গে দেখা করলো, মধুময় বলে ছবিটা, তো বললো যে আপনাকে পছন্দ হয়েছে, তো স্ক্রিন টেস্ট নেওয়া হলো। তারপরে শুটিং, 3 দিনের শুটিং করলাম, তারপর বম্বে চলে গেলাম, আবার আমাকে ডেকে পাঠানো হলো, আরও 7 দিন শুটিং করলাম, আবার চলে গেলাম, আবার ডেকে পাঠানো, 4 দিন শুটিং করলাম, কিন্তু টাকা আর দেয় না। তখন আমি একদিন ফোন করলাম, অসীম সরকার, ওনার নাম শুনেছে হয়তো, অসীম সরকারের, উনি উত্তম কুমারের খুব কাছের লোক ছিলেন, উনি ওনার সব দেখতেন। তো দিলীপকে আমি ফোন করলাম, জুতোর দোকান ছিল বেহালায় ওনার প্রযোজকের, তো বলে না তুমি অসীম তার ইয়েতে পার্টিতে এলে না, ওনাকে ডাকা হলো তোমাকে। না আমি খুব একটা বেশি পার্টিতে যাই না, সেই জন্য যাইনি। তা আমি বললাম যে আমি 14 দিন কাজ করেছি, তা যাওয়া আসা করছি, আমি নিজের টাকায় যাচ্ছি, নিজে আসছি, তো আমাকে তো কিছু টাকা দেওয়া হচ্ছে না, মানে কোনো রকম টাকা কিসের টাকা, তবে চান্স দিচ্ছি আমরা, টাকার কথা বলো না, না হলে ছবি জলে ফেলে দেবো, এই যেরকম বলেছে। তা আমি বলেছি তাহলে ফেলে দিন ছবি, কেন এরম করে ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে পারবো না আমি। তো তার পরবর্তীকালে একজন শিল্পীকে, তার নাম করব না, সে এখন আমার খুব ভালো বন্ধু এবং বিরাট সুপারস্টার, তাকে নেওয়া হলো মহুয়া রায়চৌধুরীর অপোজিটে। আমি খুব কেঁদেছিলাম, ভীষণ, বাথরুমে দরজা বন্ধ করে খুব কেঁদেছিলাম যে আমাকে এরকম করে বাদ দিয়ে দেওয়া হলো। এখান থেকে আমার জেদ চাপলো যে বাংলায় আমি প্রুভ করব যে আই ক্যান অ্যাক্ট অ্যান্ড আই এম গুড, আই এম হাই এন্ড অ্যাক্টর। সেখান থেকে করিয়ে খেলল। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতা। পরি দিয়ে কিনলামের যে চরিত্রটা, সেটাতে অর্জুনকে খুব সুন্দর মানিয়েছিল। মানানো তো অভিনয়ের একটা বড় অংশ, বড় ভূমিকা আছে, যে চরিত্রটি যথাযথ হলো কিনা সব দিক থেকে। তো আমার মনে হয় যে অর্জুন চক্রবর্তী পরি দিয়ে কিনলামের ওই ভূমিকায় একেবারে যথাযথ ছিল। তাতে আবার ও চরিত্রটা যত করেছে তত ওর পক্ষে ভেতরে ঢোকা সম্ভব হয়েছে, তত সহজ হয়েছে, সাবলীল হয়েছে, এবং প্রত্যেকে যারা সহ অভিনেতা অভিনেত্রী তারাও প্রত্যেকে খুব খুশি ছিল যে ছেলেটি এত ভালো অভিনয় করেছে। একটা কথা বলবো, পূর্ণ সিনেমা যখন এই ছবিটা রিলিজ করলো, তখন একজন বলল যে দাদা আসছেন আপনার সঙ্গে দেখা করতে, তা নাম বলেননি, তাই দেখি আর মোটা সোটা লোক ধপ করে আসছেন। তো আমাকে একজন বললো যে বিমল মিত্তির। তো আমি প্রণাম করলাম, প্রণাম করে যখন উঠলাম তখন বলল যে হ্যাঁ, তোমাকে দেখে মনে হচ্ছে দ্বার ভাঙার সেই জমিদার বাড়ির ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে আছে, একদম মিলে গেছে। এটা আমার আশীর্বাদ। মাতৃভক্ত জমিদার পুত্র থেকে পরের ছবিতেই ঘৃণ্য মধুচক্র কারবারি বরুণ লাহিড়ী। ছবির নাম অন্তর্ধান। পরিচালকের আসনে তপন সিংহ। করে দিয়ে গেলাম, হিট করে গেছে। আমি বারান্দায় বসে আছি আমাদের পূর্ণদাসরের বাড়িতে, এমন সময় ফোন এলো। আমাদের তো মোবাইল ছিল না সেই সময়, ল্যান্ডলাইনটা বেজে উঠলো। তো আমি গিয়ে ফোনটা তুললাম, তো অসাধারণ মানে সিল্কি পুরুষালী গলা, মানে এইরকম ধরনের গলা আমি খুব একটা পাইনি। তো বলে আমি কি অর্জুন চক্রবর্তীর সঙ্গে কথা বলতে পারি? তাহলে আমি অর্জুন বলছি। অর্জুন, আমি পরিচালক তপন সিংহ কথা বলছি, তুমি হয়তো নাম শুনে থাকতো আমার। আমি হ্যাঁ দাদা, কি বলছেন? বলে অর্জুন, আমি একটা ছবি করছি, তো আমি তোমাকে ভেবেছি যে তোমার যদি অসুবিধে না হয়, আমার বয়স হয়েছে, আমি তোমার বাড়িতে আসতাম, তো এই সপ্তাহের মধ্যে যে কোনো দিন একদিন আমি বাড়িতেই থাকি, তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে কি? আমি বলে দাদা আমি এক্ষুনি আসছি। বলে না তুমি ডোন্ট গো আউট অফ ইউর ওয়ে, তুমি যে কোনো একদিন এসো। এবার সিঁড়ি দিয়ে উঠছি নিউয়ারপুরে, উনি দোতলায় থাকেন। কি হয়, মানুষ তো বলবে যে এসো, বাড়ি খুঁজতে অসুবিধা হয়নি তো, চা খাও। এই উনি উঠছি, উনি ফর্সা ধবধবে একটা সাহেবের মতন লোক দাঁড়িয়ে আমাকে বলছে যে শোনো অর্জুন, আমার এক জ্যাঠামশাই ছিলেন, অগাধ পাণ্ডিত্যতার, প্রচণ্ড সুপুরুষ দেখতে, 6 ফিটের মতো লম্বা,
এবং সবাই ওনাকে ভীষণ মানে সমীহ করে চলতো। কিন্তু যখন মারা গেলেন তখন 4 জন লোক পাওয়া গেল না কাঁধ দেওয়ার জন্যে। এত নির্মম ছিলেন উনি। ওই রোলটা আমি তোমাকে দিতে চাই, ওর উপরে উঠে এসো। এসো, এই যে ইনজেক্ট করে দিলেন, রোলটা ইনজেক্ট করা। সৌমেন্দ্র রায় বসেছিলেন, কালুদা। সৌমেন্দ্র বললেন যে আচ্ছা তপনদা একটা কথা বলবো, আপনি এই রোলটার জন্যে অন্তর্ধান, বরুণ লাহিড়ী রোলটার জন্য একে বাঁচলেন কেন? একে এত ভোলা ভালা সুন্দর দেখতে, রোলটা তো মানে ভীষণ শয়তান টাইপের রোল। তপনদা মুচকি এসে বললেন যে শোনো সৌমেন্দু, শত্রু মানে শয়তান কিন্তু খুব সুপুরুষ দেখতে হয়, শয়তান সুন্দরী হয়, নাহলে সে সমাজে স্থান পাবে না। फूल बरसे कहीं शबनम, कहाँ मोहर बरसे, और एक दिल की तरफ बरसे तो पत्थर बरसे। कोई बादल हो तो थम जाए मगर इश्क गिरे, कोई बादल हो तो थम जाए मगर अश्क गिरे, एक रफ्तार से दिन रात बराबर बरसे। একবার আমরা যাচ্ছি মেসেঞ্জারে শুটিং, বরুণ লাহিড়ীর ওই সিনটা, যেখানে আমি সোনালী চক্রবর্তীকে বলছি যে খুব সুন্দর না জায়গাটা, তো হ্যাঁ ওই কিছু লোক আসবে তাই খুশি করতে হবে, ওই যে সিনটা। তপনদা বললেন যে অর্জুন কি করবে? তাহলে যে ওই দেখাবো খুব সুন্দর জায়গা, হ্যাঁ তারপরে তো খুশি করতে হবে। সোনালি তুমি ওকে জিজ্ঞেস করবে যে খুশি মানে? অর্জুন তুমি কি করবে? এটা ক্যামেরার দিকে তাকিয়ে বলবে, অর্জুন তুমি কি করবে? আমি কি করবো দাদা? এইটুকু করবে, ব্যাস, এর থেকে বেশি কিছু করবে না। আদর যত্ন মানে? স্টান্ট হয়ে গেলাম, এরকম একটা অ্যাক্টার্স ডিরেক্টর, আর কি ইম্প্যাক্ট পড়েছিল সেটা। নন্দনে দেখানো হচ্ছে ছবিটা, প্রিভিউ, নন্দন, ছোট নন্দন। হঠাৎ পেছন থেকে একজন এরকম করে, ছবিটা শেষ হয়ে গেছে, দেখি রঞ্জিত মল্লিক। বলে ভাই, ও ভাই, এই তুমি আমাকে ভয় ধরিয়ে দিয়েছো ভাই, আমার একটা মেয়ে আছে। মানে এত মানে চোখে মুখে ভয়, তুমি তো ভয় ধরিয়ে দিয়েছো, এরকম হয়? এটা তো মানে কি আমি ভাবতে পারি না, 4বার ভাবতে হবে আমাকে আমার মেয়েটাকে ছাড়তে, এই একটা ইয়ে। আর গোর্কি সদনে যখন ইয়ে হয়েছিল, সবাই তো প্রচণ্ড ইয়ে, মা আমার সঙ্গে 3 দিন কথা বলেনি। মাকে তপনদার সঙ্গে আলাপ করে দিচ্ছি, মা কোনো রিয়াক্ট করছেন না। আমি তপনদা, মা, তপনদা তো খুব সভ্য, ভালো আছেন? মানে মা না বসে ভেতরে যে আমার ছেলেটা এত বাজে রোল করেছে, তো আমি মনে হয় এটা তো রোল, তুই খারাপ করেছিস জানতাম, কিন্তু এত খারাপ করেছিস আমি জানতাম, আমি তার মানে ভালো করেছি বলো। 3 দিন কথা বলিনি ভালো করে, জানো। তারপরে অন্তর্ধানের পরে তপনদা বললে আমি খুব গিল্টি ফিল করছি তোমাকে এরকম একটা রোল দিয়ে, তুমি আর গাছের ডাল ধরে গান গাইতে পারবে কিনা আমি জানি না এই রোলটার পরে, তা আমি তোমাকে আর একটা রোল দিচ্ছি বলে উনি হুইল চেয়ার দিলেন। হুইল চেয়ারে একদম উল্টো, অন্য রকমের রোল। তারপর তপনদার প্রজেক্টে 5টা ছবি করেছি, ডটার্স অফ সেঞ্চুরি করেছি, তারপরে আনোখা মতি করেছি। তেমনই এক বদলের আখ্যান ছিল নব্যেন্দু চট্টোপাধ্যায়ের আত্মজ ছবিটি। এ ছবিতে ছোট ছেলে চরিত্রে অভিনয় করলেন তিনি। ভীষণ দুরূহ চরিত্র ছিল, মানে এত দুরূহ চরিত্র ছিল যে ওটা ভিলেনও বলা যায় না, ওটা হিরোও বলা যায় না। তবে একটাই জায়গায় আমি যেটা স্টাডি করেছিলাম চরিত্রটা নিয়ে, যে মাকে ভীষণ ভালোবাসে এবং মাকে পজেস করে, মা যে একপেশে, মা যে বড় ছেলের দিকে হেলে আছে সেটা জেনেও ও মাকে ভীষণ ভালোবাসে। আর নিজের অসহায়তা, এই কর্পোরেট ওয়ার্ল্ড ঢুকছে, এই কর্পোরেট ওয়ার্ল্ডের যে অসহায়তা সেটা মাকে বলতে চায় না, স্ত্রী বোঝে না, কিন্তু ও একমাত্র সেটাকে নিয়ে বহন করে চলেছে এবং শেষকালে কিন্তু আপোষ করে না, ও মায়ের ব্যাপারটা বুঝতে পারে। এই প্রথম নিজের পজেসিভনেসটাকে ছেড়ে যে পজেস করে সেটার সঙ্গে সে মানে একটা ইয়ে করে, কথোপকথন করে
সেটাকে ছাড়ে। এটা ভীষণ দুরূহ চরিত্র ছিল। এবং আমি ক্রিটিক অ্যাওয়ার্ড পেয়েছিলাম, আমি আর মীনাক্ষী শেষাদ্রি ন্যাশনাল অ্যাওয়ার্ডে আমাকে দিয়েছিল। উনি দামিনীতে পেয়েছিলেন, আমি আত্মজোতে পেয়েছিলাম। অভিনেতা অর্জুন চক্রবর্তীরও আগে হয়েছে আমার বন্ধু অর্জুন চক্রবর্তী, দীর্ঘদিনের সম্পর্ক, একসঙ্গে বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি। আলাদা করে আমি ব্যক্তিগতভাবে তার অভিনয় বলবো কোনো কারণ নেই, কারণ হচ্ছে সবাই দেখেছেন অর্জুনের অভিনয়, সবাই আমরা দেখি, দর্শকরা তার অভিনয় দেখেন, তাকে ভালোবাসেন। যদি বলতে হয় আমি বলবো অর্জুন ভীষণ ন্যাচারাল অ্যাক্টর, ভেরি নর্মাল। আমি অর্জুনের মধ্যে কোনোদিন অভিনয় কোনো বাড়াবাড়ি দেখি। এবং কারণটা আমার যেটা মনে হয়, যেহেতু অর্জুন ওর কেরিয়ার শুরু করেছিল বম্বেতে এবং গুলজারের সহকারী ছিল এক সময়, তার ফলে ওই স্কুলিংটা তৈরি হয়েছিল। অর্জুনের সংলাপ বলার ধরন, অর্জুনের উচ্চারণ প্রত্যেকটা ভারী সুন্দর। অর্জুনের আর একটা প্লাস, যেটা আমি ওর খুব ভক্ত, অর্জুনের গজল, লাভলি ভয়েস, ওর গানের গলা যে কি অসাধারণ, এবং গজল যে ও কত ভালো গাইতে পারে, অন্য অনেকের থেকে ভালো গাইয়ে অর্জুন। আমার সঙ্গে দেখা হলে যখনই আমি মাঝে মধ্যে বলতে একটু গান ছোড়া না, একটু গজল শুনি। রাখিবে দুঃখ ভয় संकटे। वो लोग हे था खुशकिस्मत थे जो काम से इश्क करते थे या इसको काम समझते थे। हम जीते जी मसरूफ रहे, कुछ इश्क किया, कुछ काम किया। कभी इश्क के आड़े काम आता रहा, कभी काम इश्क से उलझता रहा, फिर आखिर तंग आकर हमने दोनों को अधूरा छोड़ दिया। फैज अहमद फैज। চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও নির্দিষ্ট ভাবনা রয়েছে তার। সে কারণেই হয়তো বরাবরই বাছাই করা ছবিতে কাজ করেছেন তিনি। বলতে দ্বিধা নেই, যে চরিত্রটা করে মানে নিজেকে দেখাতে পারবো, নিজেকে জাহির করতে পারবো, সেটাই আমার ভালো লাগে। একদিন অঞ্জন চৌধুরী, বাবলু সমাদ্দারের আমার কাছে এলো, বলে দাদা ডেকেছে তোমাকে। তো আমি গেলাম নিউ থিয়েটার্সে, বসে আছি রঞ্জন দা, শোন শোন শোন, তোর অভিনয় আমার দারুণ লাগে রে, একটা ছবি করছি, 7টা সিন আছে, 7টায় যদি তুই হাততালি না পাস আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। কর্ণ করলাম ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে, সুপারহিট ছবি। গুন্ডা হয়েছিলাম, সেটা সুপারহিট কমার্শিয়াল ছবি হয়ে গেল। আবার ঋতুপর্ণার সঙ্গে 2011 করলাম, সেটা ভালো চলেছে কিন্তু আর্ট ফিল্ম হয়ে গেল। বড় পর্দা ছাড়া 9 দশক জুড়েই তাকে নিয়মিত দেখা গিয়েছে টেলিভিশনের পর্দায়। গ্রহণ, পল্লী সমাজের মতো আরও বহু ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। একটা ভয় থাকতো না রিলিজ করলে হিট হবে কি ফ্লপ হবে, এই সেকেন্ড থিং, একটা ভয় থাকতো না যে রস্টক চলে যাবে, বি তখন রস্টকে জমা। অ্যান্ড থার্ড থিং, একটা অন্য রকমের একটা জগৎ পেলাম। এই প্রত্যেকটি সপ্তাহে একবার আমি 40 মিনিট বা 45 মিনিটের জন্য আসছি, নিজেকে দেখাচ্ছি, আবার চলে যাচ্ছি, আবার আসবো। তো এটা একটা আলাদা আমাকে পেট্রোল দেয়, আলাদা একটা গ্যাস তৈরি করে, যেটা এগিয়ে চলতে সাহায্য করে। মিডিয়াম দুটোই ভালো। টেলিভিশনের কাজগুলোর মধ্যে আজও স্মরণীয় হয়ে আছে সত্যজিৎ রায়ের নানা গল্প উপন্যাস থেকে তৈরি হওয়া ধারাবাহিকে তাঁর কাজগুলো। বাবুদা টেকনিক্যালি তো ভীষণ সাউন্ড, মানে সন্দীপ রায়, উনি তো বাবার কাছ থেকে ওটা শিখেছেন। এবং ওই ঘরানার একটা আলাদা গ্রেস আছে, একটা আলাদা পানাস যাকে বলে ইংরেজিতে, আলাদা আছে ওটার। আমাকে বাবুদা প্রথমে বলে দিত, তোমার কি কি ট্রাউজার আছে? আমি ট্রাউজার বলে, না এটা চলবে না, একটুখানি অন্যরকম। তো বলে, তোমার শোনো আমি তোমাকে কয়েকটা ট্রাউজার দিচ্ছি, তো একটু পরে দেখো। তো একটা ঘরে আমি চেঞ্জ করতে গেলাম, ঘরে চেঞ্জ করতে গিয়ে না আমি প্রায় অবাক হয়ে গেলাম। বিশাল একটা ঘর, আর পুরো মোড়া বইতে, আর সামনে একটা বিশাল ছবি,
মানিকবাবু মানে মানিকদা আমাদের এরকম করে আমার দিকে তাকিয়ে আছেন, আমি রে কি এর সামনে ন্যাংটো মানে কি বলে মানে মনে হচ্ছে যেন কোথায় মানে এর প্যান্টটা চেঞ্জ করবো তো। ওনার প্যান্ট পরে আমি অভিনয় করেছি, মানে আমার যে যে কত বড় সৌভাগ্য। আমার যদ্দূর মনে পড়ে 90 দশকে ওর সঙ্গে আলাপ, এমনি আগে ওই ইভেন্ট এবং নানা রকম অনুষ্ঠানে দেখা টাকা হয়েছে, তখন বেশ আমার দেখে ভালো লেগেছিল, বেশ একটা চোখে পড়ার মতো চেহারা ইত্যাদি। তো তারপরে 90 দশকে যখন আমরা ফেলুদাকে নিয়ে একটা কাজ শুরু করি, ফেলুদা 30 বলে, মানে ফেলুদার প্রকাশনার 30 বছর উপলক্ষে আমরা একটা সিরিজ করেছিলাম ফেলুদা 30 বলে, সেখানে ওকে আমি একটা চান্স দিই, মানে ইনফ্যাক্ট দুটো রোল, একই মানুষ কিন্তু দুটো রোল করছে। একটা হচ্ছে ওই মানে ট্রাভেল এজেন্সির মালিক, আর আরেকজন হচ্ছে আমাদের সেই মগনলাল মেঘরাজের রাইট হ্যান্ড ম্যান আর কি, যদিও লেফট হ্যান্ডার। তো সেটা একটা গল্পে ছিল, কাজেই তখন যেটা কথা হয়েছিল যে তোমাকে কিন্তু মাহাতে অনেক কিছু করতে হবে, কাজে সেটা তুমি একটু খেয়াল রাখো। ও কিন্তু ভীষণ মানে জিনিসটা খুব ইন্টেলিজেন্টলি করেছিল, কারণ যারা লেফট হ্যান্ডার তাদের কয়েকটা মানে টিপিক্যাল কয়েকটা ব্যাপার রয়েছে আর কি, মানে চায়ের কাপ নিলে হয়তো মাহাতে নেবে, ডানাতে নেবে না, এরকম সেটাও ভীষণ নজর রাখতো। এবং আমার খুব ভালো লেগেছিল যে দু রকমের রোল, দুটো একেবারে অপোজিট চরিত্র খুব ভালোভাবে করেছিল, খুব ভালোভাবে, মানে আমি ভীষণ খুশি হয়েছিলাম ওর সঙ্গে কাজ করে। আর একটা প্লেজেন্ট পার্সোনালিটি, তাছাড়া যখন একটু রুথলেস হবে তখন একটা রুথলেসনেসের একটা ব্যাপার ছিল, আর বিশেষ করে অ্যাকশনে যেটা ছিল কাঠমান্ডুতে, এবং সেখানে ও খুব ওই দিকে খুব একটা স্মার্টনেস ছিল, যেটা খুব কম্প্যাটেবল হয়েছিল আমাদের বেনুর সঙ্গে, মানে সব্যসাচীর সঙ্গে, বেশ একটা খাপ খেয়ে গেছিলো, একটা ইন্টারেস্টিং একটা কম্বিনেশন হয়েছিল। আর তারপরে আমি দেখলাম যে না, এই দুটো রোলই যখন করতে পারছে ঠিকমতো, তার মানে রেঞ্জটা ভালো। তো তাই পরে যখন আমরা খুব মানে নানা রকমের ছোট গল্প নিয়ে কাজ করি টেলিভিশনের জন্য, তখন ওকে আমি আবার ডেকে নিলাম যে তুমি দেখো, এটা ক্লাস ফ্রেন্ডে মুখ্য চরিত্রে ও ছিল। তারপরে সুনীল বাবুর যে গল্পটা আমরা করেছিলাম ভুল প্রতিশ্রুতি, গার্গীর সঙ্গে ও ছিল। এবং তারপরে ময়ূরকণ্ঠী জেলি, যেটা ও একটা পজিটিভ রোল, এবং বেনু সব্যসাচী হচ্ছে একটু নেগেটিভ রোল আর কি। কাজেই ওর সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি আমি। পরবর্তীকালে তার কাজের ক্ষেত্র বিস্তৃত হয়েছে আরও। অভিনয় করেছেন সাহেব বিবি অর গুলামের মতো ধারাবাহিকে, কাজ করেছেন টকঝাল মিষ্টি, সিনেমায় যেমন হয়, চারুলতা 2011-র মতো ছবিতে, এমনকি চীনা পৃথিবীর অচেনা মানুষের মতো যাত্রাপালাতেও দেখা গিয়েছে তাকে। অভিনয়ের সঙ্গে সঙ্গেই পরিচালনাতেও অবশেষে হাতেখড়ি হল এক সময়। 2008 সালে মুক্তি পেল তার পরিচালিত ছবি টলি লাইটস। সুচিত্রা ভট্টাচার্য এমনিতে আমার দিদি হন, তো ওনার ওই রঙিন পৃথিবী কিছুটা আমিও ওনাকে সাহায্য করেছিলাম উপন্যাসটা লেখার জন্যে। তো আমার হঠাৎ একজন পার্টিতে একজনের সঙ্গে দেখা হলো, উনি বললেন যে আমি প্রডিউস করতে চাই। আপনি তো শুনেছেন গুলজার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, আপনি ডিরেক্ট করবেন? তাহলে হ্যাঁ করব। তো লেগে পড়ুন কাল থেকে। তার মানে আমার একটাই বিয়ে যে মানে ক্রিয়েটিভ ফ্রিডমটা দিতে হবে আমাকে, নাহলে বলে নো ইউ ডু ইট। তো ওইভাবেই ছবিটা শুরু করলাম। স্টার্টস উইথ মিঠুন চক্রবর্তী, মিঠুনদাকে বললাম, মিঠুনদা এন্ডস উইথ সানি দেওল। সানি বন্ধু ছিল, সানিকে বললাম সানি দেওল বেশ এন্ড হচ্ছে, তুই এই ছবিটা দেখো। তো আমার গল্পটা ভীষণ ভালো লেগেছিল, যে গল্পটা 6 সপ্তাহ চলেছিল প্রিয়া সিনেমা, যে একটা সুরিয়ালিজম না থাকলে, একটা উত্তরণ না থাকলে, সেটা আমি ইমাজিনেশনের ক্ষেত্রেও দেখাতে পারি। যে এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যখন সব দিক থেকে হতাশ এবং সে ছেড়ে চলে যাচ্ছে, এখান থেকে আরম্ভ হচ্ছে সুরিয়ালিজম। যে একজন এলো, সে বললো আপনাকে নিচে কেউ ডাকছে, গেলাম, গিয়ে দেখি সানি দেওল। ইট ক্যান বি এ ড্রিম, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, যেটা হতে পারে। সানি দেওল বললো যে আমার ছবি করবে, এবং এন্ড হচ্ছে যে আমার ছবিতে এসে গেছি। তো এটা আমার ভীষণ, আমার নিজস্ব, এটা আমার নিজের ইমাজিনেশন। উপন্যাসে আছে সে ছেড়ে চলে যাচ্ছে, সে আর ফিরছে না। তো আমি মনে করি যে আমি যদি একটা
ঘটনা কিংবা একটা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট বা অ্যানেকডট সেটাকে কনডেন্স করে 2 ঘন্টার মধ্যে আনি, সেটা কিন্তু ফিকশন হয়ে যাচ্ছে। এবং ফিকশনই যখন হচ্ছে তখন আমি আমার নিজস্ব চিন্তাধারা, আমার ভিজুয়াল তাকে ব্যবহার করব না কেন? আধার রাতে একলা পাগল যায় কেঁদে, বলে শুধু বুঝিয়ে দে। এক চিলতে ভালোবাসা রাখা আছে, ভোর হওয়ার আগে কুড়িয়ে নিও। সূর্যের উত্তাপ শুষে নেবে সব আকুতি, এক আজলা অভিমান থেকে থেকে উপচে পড়ে। চোখে লাজ লজ্জা নেই, আছে অশ্রু। আমার দুঃখে চাঁদ হেলে পড়ে পাহাড় কোলে, মন মারা প্যাঁচার পলক পড়ে না। গঙ্গা ফড়িং নির্বিঘ্নে পার হয় ঘাস মরুভূমি। পাখি ছাড়া অবাক হয়ে দেখে মৃত্যু বহা মাকে। এসো দুজনে মাখি সেই কুড়িয়ে পাওয়া ভালোবাসা। একটু মলিন হই, হই কিছুটা শুদ্ধ। কেঁদে হার বানাই সমুদ্রকে, বোধ বুদ্ধি ছুড়ি সর্বক্ষণ হাসা চাঁদের দিকে। এসো নির্বিচারে ভরে দি চুমুতে এক অপরের দেহ। আমার গানের পরেই ভোরের আগেই চলে যেও, কুড়িয়ে নিয়ে যেও ভালোবাসা, নইলে উত্তাপ শুষে নেবে সব আকুতি। সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে, সদা থাকো আনন্দে। জাগো প্রাতে আনন্দ